আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আজ আমাদের সঙ্গে আমন্ত্রিত অতিথি হিসেবে আছেন। নমস্কার বন্ধুরা। একটু সকাল সকাল লাইভে এলাম। সেটা হচ্ছে যে গতকাল সোশ্যাল মিডিয়ায় দেখছিলাম, খবরের চ্যানেল দেখাচ্ছিল যে শুভেন্দু অধিকারী আমাদের রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী, তিনি হুমকি দিয়েছেন যারা সোশ্যাল মিডিয়াতে অন্নপূর্ণা ভান্ডার সহ অন্য অন্য বিষয় নিয়ে বিভ্রান্তিকর তথ্য দেবেন, ভুল তথ্য দেবেন, তাদের বিরুদ্ধে তিনি আইনি ব্যবস্থা নেবেন। তো বিষয়টা হচ্ছে যে আহ, আমার কাছে একটা বড় তালিকা রয়েছে। এই তালিকা নিয়ে আমি রাত্রেবেলা লাইভে আসবো। আহ, যে বিজেপি এই যাবৎকালে শুধু রাজ্যে নয়, বিভিন্ন রাজ্যে এবং ভারতবর্ষে মিথ্যা প্রতিশ্রুতির তালিকা, মানুষকে কত রকম মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছে এবং বারবার তাদের মত পাল্টেছে, এটা নিয়ে একটা ভিডিও আমি করব, ওটা পরের এপিসোডে রাত্রেবেলায়। কিন্তু কালকে ভিডিওটা দেখার পর আমার মনে হলো যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে এ নিয়ে কিছু বলা উচিত। এবং আমার মনে হয় যে এই মুহূর্তে সবার আগে মিথ্যা প্রতিশ্রুতি, বিশ্বাসভঙ্গ, মানুষের সঙ্গে ভাওতাবাজি, কথা দিয়ে কথা না রাখা, মানে 420 করা, এর জন্য ইমিডিয়েট শুভেন্দু অধিকারীর গ্রেপ্তার করা উচিত। ইমিডিয়েট তাকেই গ্রেপ্তার করা উচিত। কারণ তাদের এই বক্তব্যের কারণেই তো আমাদের মতো লোকেরা সমালোচনা করার সুযোগ পায়। কিন্তু কদিন আগে এই শুভেন্দু অধিকারী বলেছিলেন যে যারা যত সমালোচনা করবে, আপনাদের মনে আছে সম্ভবত মাস দেড়েক আগে ওপেন বলেছিলেন যে যারা সমালোচনা করছে, যত বেশি সমালোচনা করবে তত বেশি আমাদের কাজের দ্রুততা বাড়বে। সেই মুখ্যমন্ত্রী 1.5 মাস পার না হতে হতেই এখন বলছেন যারা বিভ্রান্তিকর তথ্য দেবে, ভুল তথ্য দেবে, মানে এক প্রকার সমালোচনা আর কি। তো আমরা যখন কোনো তথ্য ভিডিও করি তখন ওই রিলস মামনিদের মতো জয় শ্রীরাম ঝান্ডা নিয়ে লাফালাফি আমরা করি না। আমরা যুক্তি তথ্য দিয়েই বলি এবং সেটা খুবই গায়ে লাগে। তো ইমিডিয়েট মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর গ্রেপ্তার চাই। তার কারণ তিনি সোশ্যাল মিডিয়ার সামনে এসে বারবার মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছেন। আপনাদের শুধু অন্নপূর্ণা ভান্ডার নিয়ে আমি আপনার একটা তালিকা রেখেছি। অন্নপূর্ণা ভান্ডার নিয়ে তারা কতবার, মানে শুভেন্দু অধিকারী নিজে, অগ্নিমিত্রা পল বা ওভারঅল বিজেপি আর কি, কতবার মত পাল্টেছে, কতবার মানুষকে ধাপ্পাবাজি দিয়েছে, তার একটা তালিকা আমি নিয়েছি শুধুমাত্র অন্নপূর্ণা ভান্ডার নিয়ে। তার আগে শুনে নিন যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী গতকাল কি হুমকিটা দিয়েছে। এবং তার মধ্যেও হিন্দু মুসলিম করেছে। মানে বিজেপির একটা স্বভাব, হিন্দু মুসলিম না হলে পেটের ভাত হজম হয় না। তো আপনার আপনি ভোট দেননি বিজেপিকে, আমি জানি আপনি কোনোদিন বিজেপিকে ভোট দেবেন না। মেহবুব, আপনি মেয়েদের কাছ থেকে ভিডিও করাচ্ছেন, করে পোস্ট করে রিল করছেন, আপনি ভাবছেন এতে কিছু হবে না। এখানে বিজেপি 100 বছর থাকবে, 100 বছর থাকবে বিজেপি, যে কাজ করে দিয়ে যাবে। এখানে এই লোকেদের আর ফেরত আসার কোনো চান্স নেই। আমরা এই মাসের 17ই আগস্ট থেকে আমরা 3,000 টাকা করে ভেরিফাইড লোকেদেরকে, মহিলাদেরকে অ্যাকাউন্টে পাঠাবো। কারা কারা বিবেচিত হবেন সম্পূর্ণ ক্রাইটেরিয়া 10 তারিখ সোমবার বলে দেবো। 17 তারিখ থেকে অ্যাকাউন্টে অর্থ যাবে, সরকারি টাকা, নিয়ম মেনে দেওয়া হবে, বিজেপির সংকল্পপত্র মেনে দেওয়া হবে। একটা স্কিম তৈরি করতে গেলে, দিতে গেলে যে ফাইন্যান্সিয়াল মিনিমাম, তো বিষয়টা হচ্ছে যে তিনি হুমকি দিচ্ছেন যারা যারা সোশ্যাল মিডিয়াতে আপনাদের আমি আরেকবার দেখাই, যারা যারা রিল বানাচ্ছেন, রিল করছেন, খুব নজর রাখছে। যারা মিথ্যা তথ্য দিচ্ছেন তাদেরকে চিহ্নিত করে রাখছি। মিথ্যা তথ্য যারা দিচ্ছেন তাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা হবে। জনগণকে বিভ্রান্ত করার কোনো কারণ নেই। হ্যাঁ, জনগণকে বিভ্রান্ত করার কোনো কারণ নেই, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা। তা আপনার বিরুদ্ধে কি করে হবে? আপনার বিরুদ্ধে তো ব্যবস্থা হওয়া উচিত।
অগ্নিমিত্রা পলের বিরুদ্ধে হওয়া উচিত। বিজেপির যে সমস্ত নেতারা বুক ঠুকে মাইক বাজিয়ে বিভিন্ন অঞ্চল অঞ্চলে প্রচার করেছে, সোশ্যাল মিডিয়ায় পড়েছে, তাদের রিলস মামনিরা ভিডিও করেছেন যে লক্ষ্মী ভান্ডার 1,500 টাকা, বিজেপি এলে 3,000 টাকা পাবে, সব মহিলারা পাবে, সংকল্প কল্পের কথা বলছে। হ্যাঁ, তো বিষয়টা হচ্ছে যে ওখানে কি ছিল, সমস্ত মহিলাদের, অর্থাৎ বাংলার সমস্ত মহিলাদের জন্য অন্নপূর্ণা ভান্ডার, যেমন লক্ষ্মী ভান্ডার সবাই পেত, প্রায় 2.5 কোটি মহিলা পেত। কিন্তু কি ছিল, আমি জাস্ট এটাই মনে করাচ্ছি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে, আমি পুরো তালিকাটা বের করেছি তারিখ দিয়ে দিয়ে, ঠিক আছে। নির্বাচনের প্রচার পর্ব থেকে শুরু করে মন্ত্রিসভার বৈঠক এবং পোর্টাল চালুর পর সংবাদপত্র ও সরকারি ঘোষণার ভিত্তিতে অন্নপূর্ণা ভান্ডার, অন্নপূর্ণা যোজনা প্রকল্পের নিয়ম ও শর্তাবলীর ধারাবাহিকতার তারিখ সহ নিচে দেওয়া হলো। মানে কি কি পরিবর্তন করেছে, কি বলেছিল, ভোটের আগে সংকল্প পত্র প্রকাশ হয়েছিল মার্চ এপ্রিলে, নির্বাচনী ইস্তেহার ও বিভিন্ন সভায় ঘোষণা করা হয়েছিল। বিজেপি ক্ষমতায় এলে তৃণমূলের লক্ষ্মী ভান্ডারের পরিবর্তে সমস্ত মহিলাদের মাসে 3,000 টাকা করে মানে সরকারি ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে আর কি। তখন মূলত 18 থেকে 25, মানে 18 বা 25 থেকে 60 বছর বয়সী মহিলাদের অন্তর্ভুক্ত করার সহজ প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। এটা ঠিক আছে, এটা হলো এবার মন্ত্রিসভার ঘোষণা, এটা মন্ত্রিসভা যে বিজেপি নির্বাচনের আগের ঘোষণা। এবার 2 হচ্ছে তোমার মন্ত্রিসভা ঘোষণা প্রাতিষ্ঠানিক সূচনাগত 11 মে থেকে 18 মের মধ্যে কি হলো পরিবর্তনটা দেখুন। 11 মেতে মন্ত্রিসভার প্রথম বৈঠকের সিদ্ধান্তের পর মুখ্যমন্ত্রী ও দলীয় নেতৃত্বদের ঘোষণা অনুযায়ী 1 জুন থেকে অন্নপূর্ণা ভান্ডার চালু করার বিষয়টি স্পষ্ট করা হয়, ঘোষণা করা হয় 1 জুন থেকে সবাই টাকা পাবে, ঠিক আছে। এবারে ক্যাবিনেটে অনুমোদন, 18 মেতে ক্যাবিনেটে অনুমোদন নতুন নির্দেশিকা, দ্বিতীয় ক্যাবিনেটে বৈঠকে অন্নপূর্ণা ভান্ডারের সরকারি অনুমোদন দেওয়া হয়। এদিনের সংবাদ বিজ্ঞপ্তিতে প্রথম শর্তগুলোর রূপরেখা প্রকাশে আসে। প্রথম ওই 18 তারিখে মানে সেকেন্ড যে ক্যাবিনেট বৈঠক করে সেখানে পুরো শর্তাবলীগুলো হয়। এখানে কি হয়, বয়স সীমা 25 থেকে 60, যোগ্য নির্বাচন করা হয়, ভোটার তালিকার সংক্রান্ত মানে শর্ত, মানে ভোটার তালিকার নাম থাকতে হবে, এসআইআর হয়ে গেছিল, ফলে নামটা না থাকলে সেগুলো পাবে না। তারপরে হলো কি, এরপরে পোর্টাল চালু হলো আবেদনপত্র গ্রহণের পর্যায়ে 27 মে থেকে 3 জুন। 27 মে আবেদন প্রক্রিয়া ও সোশ্যাল মিডিয়া রেজিস্ট্রি পোর্টাল যখন প্রকাশ হচ্ছে আবেদন হয়, সেখানে নতুন করে যুক্ত হয় কিছু অর্থনৈতিক ও প্রশাসনিক শর্ত। আবেদনকারী এবারে শর্তযোগ্য হচ্ছে পেশাগত এবং অর্থনৈতিক বাধা কি, আবেদনকারী বা তার পরিবার আয়করদাতা হলে ভাতা মিলবে না, মানে আপনি ট্যাক্স পেয়ার হলে তাহলে আপনি ভাতা পাবেন না। সরকারি চাকরি বা পেনশন থাকলে পঞ্চায়েত, পৌরসভা, সরকার পোষিত প্রতিষ্ঠানের কর্মী বা পেনশনভোগী নারীরা এই সুবিধা বাইরে থাকবেন। অর্থাৎ আপনি কোনোভাবে যদি কোনো সরকারি প্রকল্প মানে সরকারি প্রজেক্টের আন্ডারে কর্মী হন, কিংবা সরকারি কর্মচারী, সরাসরি সরকারি কর্মচারী হন, বা সরকারি অধীনস্থ কোনো সংস্থায় কাজ করেন, তাহলে আপনি পাবেন না। হলো, তারপরে কি হচ্ছে, আমি এইগুলো বলছি, এরপরে মুখ্যমন্ত্রী বললেন আমি ভুল তথ্য দিই। আমি ভুল তথ্য কিছুই দিচ্ছি না, আমি পুরো আপনারা যেগুলো পরিবর্তন করেছেন, বারবার কথার খেলাপ করেছেন, আমি তার লিস্টটা দিচ্ছি। তারপরে কি আছে, ব্যাংক অ্যাকাউন্ট এবং কেওয়াইসি। ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার সংযুক্তিকরণ, ডিবিটি অ্যাক্টিভ এবং কেওয়াইসি সক্রিয় থাকা বাধ্যতামূলক করা হয়। এটা ঠিক আছে, এটা চলো, এটা করে নেওয়া যাবে। 3 জুন আনুষ্ঠানিকভাবে ডিবিটি মাধ্যমে প্রথম পর্বের টাকা হস্তান্তর চালু হয় এবং স্পষ্ট করে জানা হয় প্রতি 7 দিন অন্তর আধার ও পোর্টালের মধ্যে তথ্য যাচাইয়ের ভিত্তিতে তালিকা মানে যাচাই ঠিক আছে, চলো ঠিক আছে। এরপরে তথ্য যাচাই ও সমীক্ষার কঠোর নিয়ম এবার জুলাই মাসে, এটা গেল জুন পর্যন্ত। জুলাই মাসে হঠাৎ করে নিয়ম আরো কঠোর করা হচ্ছে কি, সন্তানদের বিদ্যালয় সংক্রান্ত শর্ত। সমীক্ষা চলাকালীন স্পষ্ট করা হয় যে সরকার বা সরকারি স্বীকৃত স্কুলে যারা পড়াশোনা করে একমাত্র তারাই টাকা পাবে, বেসরকারি হলে তারা টাকা পাবে না। চলো, এটা মানে এটা নতুন একটা শর্ত চালু করা হলো। ভোটার তালিকায় ভুয়ো নাম বাদ। এবার ভোটার তালিকায় নাম বাদ দেওয়া হয়েছে বা স্থানান্তরিত হয়েছে
সেগুলো বাতিল করা হবে, পাবে না। তারপরে হলো 6 আগস্ট, এইগুলো গেল হচ্ছে মানে জুলাই মাসের 6 আগস্টে পরপর চেঞ্জ হচ্ছে। তারপরে 6 আগস্ট নবান্নে মুখ্যমন্ত্রী প্রশাসনের ঘোষণা। মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন 31শে জুলাই পর্যন্ত 2,16,00,000-এর বেশি আবেদন জমা হয়েছে। ঘোষণা করা হয় যাদের 10 জুলাইয়ের মধ্যে জমা পড়বে তাদের ভেরিফিকেশন, তথ্য যাচাই চূড়ান্ত এবং নিখুঁত হয়েছে। শুধু তারাই, মানে যাদের 10 জুলাইয়ের মধ্যে, মানে 31 জুলাই পর্যন্ত 2,16,00,000-এর বেশি আবেদনপত্র জমা হয়েছে বলা হচ্ছে, কিন্তু 10 জুলাইয়ের মধ্যে যাদের ভেরিফিকেশন কমপ্লিট হয়েছে তারাই 17 আগস্ট প্রথম কিস্তির টাকা পাবেন। তো 11 থেকে 31 জুলাইয়ের আবেদনগুলির স্ক্রুটনি বাকি থাকায় তাদের যাচাই প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত টাকা স্থগিত থাকবে। এবং তার সাথে নতুন করে ঘোষণা করা হয়েছে, যেটা এখানে তালিকায় নেই, সেটা হচ্ছে যে পুরোপুরি ঘোষণা করা হয় যে যাদের ধরুন টাকা প্রথম মাসে পেয়েছে কিন্তু পরের মাসে পায়নি, এবং যাদের ভেরিফিকেশন বলা হচ্ছে যে প্রথমবার ভেরিফিকেশন না করে টাকা দেওয়া হয়েছিল বা ভুল হয়েছিল, তাদের টাকা ফেরত দিতে হবে। এবার বুঝুন ঠেলা। তো প্রথম মাসে টাকা পেয়েছেন, দ্বিতীয় মাসে পাননি, তৃতীয় মাসে কেউ হয়তো সেকেন্ড মাসে পেয়েছে, পরের মাসে পাননি। তো এরকম মহিলারা বিভিন্ন জায়গায় এখন পঞ্চায়েত অফিস থেকে শুরু করে বিভিন্ন জায়গায় এই অশান্তিগুলো করছে। তো এই বিষয়টা নিয়ে আমরা এর আগেও আপনাদেরকে তথ্য দিয়েছিলাম যে বারবার যে বিভ্রান্তিগুলো ছড়ানো হচ্ছে সেগুলো আমরা নয়, আপনারা বিজেপি নেতা, মন্ত্রী, এমএলএ, এমপি এবং স্বয়ং অগ্নিমিত্রা পল এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, আপনারাই বারবার এই নিয়ম পাল্টেছেন, মানুষকে বিভ্রান্ত করেছেন। এবং এই নিয়ে বিভিন্ন বাড়িতে স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা, সন্তানদের সাথে ঝামেলা, যে তুই ঠিকঠাক ফর্ম ফিল আপ করিসনি তার জন্য আসেনি, ইত্যাদিতে, ইচ্ছা করে তুমি এটা ভুল করেছো যাতে আমি টাকা না পাই। তো এরকম অশান্তি বাড়িতে বাড়িতে লেগে আছে, এই নিয়ে প্রচুর ঘটনা। এবং এই মুহূর্তে যেটা সব থেকে বড় ব্যাপার সেটা হচ্ছে যে এই নতুন করে আমরা যখন এই বিষয় নিয়ে তুলে ধরছি, আপনারা একটু, আমি যে তথ্যগুলো দিলাম একটু যাচাই করে নেবেন, আরো বেশি পেয়ে যাবেন। আপনারা একদম সার্চ করে দেখবেন যে আমি কথাগুলো বলছি নির্বাচনের আগে থেকে এখনো পর্যন্ত। প্রথম বলা হয়েছিল সকল মহিলাদের, তারপরে শর্ত চাপাতে চাপাতে এমন একটা পর্যায়ে এসছে যে এখন বলা হচ্ছে যে যাদের ভুল করে সরকার টাকা দিয়ে ফেলেছে, মানে নতুন শর্ত অনুযায়ী যারা বাতিল পড়ে গেছে তাদেরকে আবার 3,000 টাকা ফেরত দিতে হবে। তো এতটা বিভ্রান্তিকর, মানুষের সঙ্গে ভাওতাবাজি করা, এর জন্য কেন শুভেন্দু অধিকারী বা বিজেপি নেতারা গ্রেপ্তার হবে না? আমরা সমালোচনা করি বলে আমাদেরকে আপনি হুমকি দেবেন, এটা কি করে হয়? এই বিষয়ে নিয়ে আপনার মতামত কি? অবশ্যই কমেন্ট করবেন এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন। আমরা সরাসরি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, অগ্নিমিত্রা পল সহ যারা যারা মহিলাদের এই সমস্ত সামাজিক প্রকল্প, অন্যান্য বিভ্রান্তিকর তথ্য দিয়েছেন নির্বাচনের আগে, মানুষের নির্বাচনের পরে তাদের সাথে বেইমানি করেছেন, প্রত্যেকের গ্রেপ্তার চাই। সকাল সকাল বেশি সময় নিলাম না, ছোট্ট করে প্রত্যেকে ভিডিওটা শেয়ার করুন। আপনার মতামত কি অবশ্যই কমেন্ট বক্সে জানান, আর ভিডিওটি ব্যাপক শেয়ার করুন। আর যারা আমার চ্যানেল প্রথমবার দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে বেল আইকনে অল নোটিফিকেশনে ক্লিক করে রাখুন, তাহলে পরপর হবে। এর মধ্যে আজকে রাতে অথবা একটু বড় করে ভিডিওটা করব, মানে পুরো মানুষকে ধোঁকাবাজি দিয়েছে বিজেপি এখনো পর্যন্ত, তার একটা বিশাল প্রায় 200 থেকে 250টার তালিকা আপনাদের পড়ে পড়ে শোনাবো। তালিকাগুলো বলবো এবং সেটা কতটা সাকসেস আর কতটা বেইমানি করেছে। তা 200টার বেশি তালিকা আমার কাছে রয়েছে, আমার ফেসবুকে ওটা পুরোটা আছে, তালিকা দাও। তো যাই হোক, এখন মতো রাখছি, সবাই ভালো থাকবেন, ভিডিওটি শেয়ার করবেন। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছে, হঠাৎ করে জেনজি মুভমেন্ট এবং সেটাকে নিয়ে ভারতীয় জনতা পার্টি কিংবা আরএসএস তাদের মধ্যে এত বড় একটা ফাটল তৈরি হয়েছে, তারা এই মুহূর্তে ঠিক করতে পারছেন না বোধহয় যে কে কি রকম ভাবে আচরণ করবেন। তার কারণ বিজেপির নেতারা একের পর এক যখন জেনারেশন গাটার বলছেন, যারা ককরোচ জনতা পার্টির আন্দোলনে সামিল হয়েছিল সেই জেনারেশনকে জেনজি
কে একদম সরাসরি মোহন ভাগবত, আপনারা জানেন আরএসএস প্রধান, তিনি একদম সরাসরি মঞ্চে উঠে জেনজিদের জন্য একটা প্রোগ্রাম করলেন, জেনজি সম্মেলন, এবং সেই সম্মেলনে তিনি উপস্থিত থেকে বললেন যে জেনজি তারা তো আর আমাদের দেশের অ্যান্টি ন্যাশনাল নয়, অর্থাৎ তারা তো দেশদ্রোহী নয়, তারা বরঞ্চ, ভালো করে শুনবেন তিনি কি বলছেন, তারা বরঞ্চ আমাদের জেনারেশন এবং বর্তমান যে জেনারেশন চলছে তাদের থেকে বেশি দেশভক্ত, তাদের থেকে বেশি অনেস্ট। একদম এই ধরনের একদম 180 ডিগ্রি ঘুরে যেতে হয়েছে তাদেরকে এই মুহূর্তে। যেখানে কয়েকদিন আগে পর্যন্ত আমরা শুনতে পেয়েছি যে কঙ্গনা রানাওয়াত তিনি জেনারেশন গাটার বলেছেন, আমরা দেখতে পেয়েছি অন্যান্য বিজেপি নেতারা তারা একদম রীতিমতন পাংচার যারা তৈরি করে তাদের সঙ্গে তুলনা করেছেন। সেখানে দাঁড়িয়ে মোহন ভাগবত, যিনি আরএসএস প্রধান এবং অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন মানুষ, যার কথা অনুযায়ী অনেক সময় আমরা জানতে পারি যে একদম বিজেপির বিভিন্ন ডিসিশন নেয়, সেই মোহন ভাগবত একদম যার সঙ্গে দেখা করতে যান দেশের প্রধানমন্ত্রী বিভিন্ন সময়, সেই মোহন ভাগবত একদম এই মুহূর্তে জেনজি তাদের পাশে দাঁড়াচ্ছেন। শুধু তাই নয়, তাদেরকে বলছেন এরা অ্যান্টি ন্যাশনাল তো কোনো মতেই নয়, এরা আমাদের থেকে বেশি দেশভক্ত। আপনারা শুনুন, তারপর আসছি ইনি বিস্তারিত ব্যাখ্যায় যে এটা কি কোথাও গিয়ে টনক নড়া নাকি কোথাও গিয়ে একটা কৌশল স্থির করা, যে বিজেপি এক ধরনের ন্যারেটিভ বলবে, আমরা আরেক ধরনের ন্যারেটিভ বলবো, মানুষকে কনফিউজ করবো, এটা থেকে বের করে নিয়ে আসবো। আপনারা আগে শুনুন কি বলছেন মোহন ভাগবত, তারপর আসছি আনো বিস্তারিত ব্যাখ্যায়। मैं कह रहा हूं कि जैन जी अगर एजिटेशन कर रही है तो एंटी नेशनल तो है नहीं, अपने लोग हैं। आज भी मैंने आपके सामने बोला है कि मुझे लगता है कि ये जो नई पीढ़ी है जैन जी, जैन अल्फा, ये अभी जो हमारी एग्जिस्टिंग पीढ़ी है उससे ज्यादा ऑनेस्ट है। अरे वाह, बढ़िया है। और देशभक्ति और सेवा का ऑनेस्ट अपील उसमें चलता है। আপনারা শুনলেন মোহন ভাগবতের বক্তব্য, এবং এই মুহূর্তে আরো গুরুত্বপূর্ণ কথা আমরা একটু বলি যে এই যে বক্তব্যটা সামনে আসার পর থেকেই কিন্তু বিভিন্ন মহলে একদম দেখানো শুরু হয়ে গিয়েছে, এই তো মোহন ভাগবত কি সুন্দর জেন জিদের পাশে দাঁড়াচ্ছেন, তাহলে শুধু শুধু কেন এই মুহূর্তে এত ধরনের এত সমস্যা তৈরি করছে ভারতীয় জনতা পার্টি। তো এইগুলো চলছে, কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে মোহন ভাগবত তিনি আরো গুরুত্বপূর্ণ কথা বলেছেন, তিনি এর থেকে এক ধাপ এগিয়ে গিয়েছেন। তিনি বলছেন এরা যদি কোনো দাবি করে থাকে, এরা যদি কোনোভাবে অ্যাজিটেশন করে থাকে, তাহলে সেই ক্ষেত্রে তো ভারতবর্ষের সংবিধান সেখানে বলাই রয়েছে, একদম মোহন ভাগবতের কথা আমরা বলছি, বাবা সাহেব আম্বেদকর, ডক্টর বাবা সাহেব আম্বেদকর তিনি বলে দিয়ে গেছেন যে কিভাবে শান্তিপূর্ণভাবে প্রোটেস্ট করতে হবে, তা সেইভাবে প্রোটেস্ট করলেই কোনো অসুবিধা নেই, সেইভাবে অ্যাজিটেশন দেখালেই কোনো অসুবিধা নেই। এবং আমাদেরকেও বুঝতে হবে, আমরা যারা বড় অর্থাৎ যারা সরকারে রয়েছে তাদেরকেও বুঝতে হবে যে এরা যখন কোনো দাবি করছে তাদের সেই দাবিটা অ্যাড্রেস করা উচিত, তাদের সেই দাবিটা মেটানো উচিত, তাহলেই সব মিটে যায়। जैन जी ने आंदोलन नहीं करना चाहिए वगैरह ऐसा मैं करूंगा नहीं, लेकिन कैसे करना, क्या करना डेमोक्रेसी में, इसके तरीके भी बताए हैं। अब कॉन्स्टिट्यूशन हमको जिन्होंने दिया, डॉक्टर बाबा साहब आम्बेडकर का अगर 2 स्पीचेस हमने पढ़ लिए तो ये कैसे करना, क्या करना, उसका उसमें इंडिकेशन है, वो देखना चाहिए। और हम लोगों को भी ऐसा देखना चाहिए कि अगर जैन जी चिल्ला रही है तो विरोध के लिए नहीं चिल्ला रही, कुछ तकलीफ है इसलिए चिल्ला रही। बिल्कुल, उसको ठीक करना चाहिए। एजिटेशन जो होना है वो आपके खिलाफ या मेरे खिलाफ न होकर वो सिस्टम करेक्शन के लिए होना चाहिए, करेक्ट। तब सब ठीक है। কিরেন রিজিজু এই আন্দোলন যখন শুরু হয়েছিল তখন তিনি এটাকে একদম পাকিস্তানের সঙ্গে যুক্ত বলেছিলেন, পাকিস্তানের থেকে ম্যাক্সিমাম ফলোয়ার এর ককরোচ জনতা পার্টির প্রোটেস্টের সঙ্গে যুক্ত হচ্ছেন সেটা বলেছিলেন, কেউ বলেছিলেন এটা বাংলাদেশের সঙ্গে যুক্ত, কেউ বলেছিলেন চীনের থেকে টাকা পাচ্ছে এরা, কেউ বলেছিলেন একদম জর্জ সরোজ গ্যাং এর থেকে টাকা পাচ্ছে। এই ধরনের কথাগুলো আমরা শুনতে পেয়েছিলাম, ডিপ স্টেটের কথা পর্যন্ত শুনতে পেয়েছিলাম যে তাদের কাছ থেকে ফান্ডিং আসছে। তো এই মুহূর্তে মোহন ভাগবত যে কথাটা বলছেন সে তো রীতিমতন এই মুহূর্তে একদম ঘুরে গিয়েছে, অর্থাৎ কোথাও গিয়ে কেউ কেউ বলছেন ডর কা মাহৌল হ্যায়। তার কারণ সামনে উত্তরপ্রদেশের ভোট, এবং উত্তরপ্রদেশের ভোটের ক্ষেত্রে অবশ্যই প্রয়াগরাজ একটা বড়সড় ফ্যাক্টর, এবং সেখানে ছাত্রছাত্রীদের এবং বেকার যুবকদের যে সমস্যা কয়েকদিন ধরে আমরা দেখতে পেয়েছি, কয়েক মাস ধরে আমরা দেখতে পেয়েছি, সেটা অনস্বীকার্য। এবং সেখানে কিন্তু অবশ্যই মোহন ভাগবত এই মুহূর্তে অলরেডি আটকা পড়ে রয়েছেন, তার কারণ আরএসএস এর দ্বারা সম্পূর্ণভাবে আরএসএস এর মানুষের দ্বারা পরিচালিত ছিল হচ্ছে এই ট্রাস্ট, যেটা একদম রাম
মন্দিরে, সেখানে তহবিল তছরূপ হয়েছে, সেখানে চম্পত রায় থেকে শুরু করে অনিল মিশ্রা প্রত্যেকেই তারা কিন্তু আরএসএস এর অত্যন্ত কাছের ঘনিষ্ঠ মানুষ ছিলেন, এবং সেই জায়গা থেকে এই মুহূর্তে মোহন ভাগবতের এই বক্তব্য কিন্তু আরো তাৎপর্যপূর্ণ। এরপরে আপনাদের আরো একটা জায়গায় নিয়ে যাই, যে এই আরএসএস এর পক্ষ থেকে কয়েকদিন আগে একজন নেতা কিন্তু এদেরকেই রাষ্ট্রবিরোধী বলেছিলেন, এবং এরা একদম সরাসরি দেশদ্রোহী এই ধরনের কথা বলেছিলেন। আরএসএস এর 2 নম্বর বা 3 নম্বর নেতা, তো তিনি কয়েকদিন আগে 4-5 দিন আগে এই কথা বলেছিলেন, অথচ আজকে মোহন ভাগবত এই ধরনের কথা বললে সেটা সম্পূর্ণভাবে কি মেনে নেওয়া যায়? অর্থাৎ কোথাও কি মানুষের মধ্যে একটা কনফিউজ করার চেষ্টা, মানুষের মধ্যে একটা ভালো ছবি প্রতিষ্ঠা করছেন আরেকজন চাইছেন যে না, কখনোই নয়। তার কারণটা একটা বিশাল বিষয় আছে এর মধ্যে, যে শিক্ষিত ভোটার যারা বিজেপির ভোটার, তারা কিন্তু এই সম্পূর্ণ যে প্রোটেস্টটা হয়েছে ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা, এটার মাধ্যমে অনেকটা দূরে সরে গিয়েছেন, এবং বিজেপির থেকে অনেকটা দূরে সরে গিয়েছেন। সেটা বোধহয় কোথাও গিয়ে মোহন ভাগবত বুঝতে পারছেন, এবং দেশের প্রধানমন্ত্রীও বুঝতে পারছেন। দেশের প্রধানমন্ত্রী তার মতন চেষ্টা করছেন একদম ড্যামেজ কন্ট্রোল করার, তিনি ফ্রেন্ডস বলে ভিডিও বানাচ্ছেন সেলফি ক্যামেরা দিয়ে, এবং অন্যদিকে মোহন ভাগবত এই ধরনের কথাবার্তা বলছেন। এরই মাঝখানে একটা ঘটনা শুরু ঘটেছে, যে অমিত শাহ তো কোনোদিনই আসছেন না সংসদে, আপনারা জানেন যে তাকে জবাবদিহি করতে হবে, তাই তিনি সংসদে আসা ছেড়ে দিয়েছেন। আজকে 3য় সপ্তাহ শেষ হয়ে গেল, এরপরে শনি রবি তো সংসদ বসবে না, তাই 4র্থ সপ্তাহ শুরু হবে সোমবার থেকে। কিন্তু 3য় সপ্তাহের শেষে সিপি রাধাকৃষ্ণন, ভারতবর্ষের উপরাষ্ট্রপতি, তাকে কি বলতে হলো শুনবেন? তাকে বলতে হলো সরাসরি কিরেন রিজিজুকে যে আপনি কাইন্ডলি অপোজিশনের মেসেজটা পৌঁছে দিন, অপোজিশনের যে রিকোয়েস্টটা সেটা পৌঁছে দিন হোম মিনিস্টারকে, যাতে হোম মিনিস্টার সংসদে আসেন। এই ধরনের একটা পরিস্থিতি তৈরি হয়েছে আমাদের ভারতবর্ষে বর্তমানে। তার কারণ হোম মিনিস্টার ভারতবর্ষের সংসদে আসছেন না, না লোকসভা না রাজ্যসভা, কোথাও হোম মিনিস্টার আসছেন না, এবং অপোজিশন এই মুহূর্তে সম্পূর্ণ মিসিং পোস্টার নিয়ে ঘুরে বেড়াচ্ছে সংসদ চত্বরে। প্রতিদিন হোম মিনিস্টার আসবেন এবং তিনি কিছু বক্তব্য রাখবেন, এই ভেবে আমরা সংসদ টিভি খুলে বসি এবং দেখতে শুরু করি 11টার সময় যে হোম মিনিস্টার এলেন কিনা ভারতবর্ষের সংসদে। কিন্তু ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী, হোম মিনিস্টার, তিনি কোনো মতেই আসছেন না সংসদে, এবং প্রত্যেক দিনের সেটা ইস্যু হয়ে গিয়েছে। 3 সপ্তাহ কেটে গেল, 20শে জুলাই থেকে শুরু করে 7ই আগস্ট পর্যন্ত 3 সপ্তাহ ধরে ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী কোনো হাউসেই গেলেন না, এবং সেটাকে নিয়ে শেষ পর্যন্ত একদম রীতিমতন এরকম পরিস্থিতি আমরা দেখতে পাইনি কখনোই, যে ভারতবর্ষের উপরাষ্ট্রপতি তাকে বলতে হচ্ছে যে পার্লামেন্ট অ্যাফেয়ার্স মন্ত্রী, আপনি কাইন্ডলি অপোজিশনের যে রিকোয়েস্ট, অপোজিশনের যে বক্তব্য, সেটা পৌঁছে দিন হোম মিনিস্টারকে, যে তারা হোম মিনিস্টারকে সংসদে চাইছে। Now I request you to consider this request that he requested the Home Minister to come to the House. You represented to it. It is his will. But you, as a Parliamentary Affairs Minister, you can echo the sentiments of the opposition to the HM. বোঝার চেষ্টা করুন, এতদিন ধরে সিপি রাধাকৃষ্ণন উঠে চলে যেতেন এবং সিপি রাধাকৃষ্ণন কোনোভাবে ইগনোর করতেন, কিন্তু এই মুহূর্তে তাকেও মুখ খুলতে হলো। আমরা জানি না এর পরবর্তীতে আবার ইস্তফা হবে কিনা কারো, কারণ এর আগে মুখ খুলেছিলেন জগদীপ ধনকর, তার কি অবস্থা হয়েছিল আপনারা জানেন। সামগ্রিক বিষয়গুলোর পেছনে কিন্তু একটা অন্য কারণ রয়েছে। তার কারণটা হচ্ছে এখনকার দিনে শুধু মানুষ কিন্তু আর কাজ সেরে এসে টিভি দেখেন তেমন নয়, কাজ সেরে এসে প্রত্যেকের হাতে একটা স্মার্টফোন রয়েছে, এবং তারা কিন্তু আমাদের মতন ইউটিউবারদের কথা, সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের কথা, এবং অবশ্যই রিলস খুব বেশি দেখেন, এবং রিলস এর মাধ্যমে তারা সমস্তটা জানতে পাচ্ছেন। আগে, আজ থেকে 15 বছর আগে, যখন ফোনে এত এই আমাদের নেট ফ্রি হয়নি কিংবা সবার হাতে হাতে স্মার্টফোন পৌঁছায়নি, তখনকার সময় কিন্তু যদি সংসদে এই 21 দিন ধরে হোম মিনিস্টার এবং প্রাইম মিনিস্টার না আসতেন এবং এই ধরনের একটা ঘটনা ঘটে যেত, তাহলে কিন্তু মানুষের মধ্যে এতটা অ্যাওয়ারনেস থাকতো না। সংসদে কে আসছেন না আসছেন মানুষ অতটা নিয়ে চিন্তিত থাকেন না, কিন্তু এই মুহূর্তে সমাজটা পাল্টেছে, এবং কমেন্ট বক্সে এসে মানুষকে কিন্তু একদম রীতিমতন ধুইয়ে দিচ্ছেন। মানুষ এসে হোম মিনিস্টার কেন আসছে না, যে কোনো ভিডিও দেশের প্রধানমন্ত্রী আপলোড করছেন তার সোশ্যাল মিডিয়া থেকে, ইউটিউব চ্যানেল থেকে, তাতে একটাই উত্তর যে আপনি সংসদে যাচ্ছেন না কেন, এবং প্রত্যেকে সেই ধরনের কমেন্ট বক্সে কমেন্ট করছেন। এই মুহূর্তে কমেন্ট বক্সটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা যে ভিডিও বানাচ্ছি, আমাদের ভিডিও যদি আপনাদের পছন্দ না হয়, আপনারা কোথায় এসে তার প্রতিবাদ জানাবেন বা কোথায় এসে সেই কথাগুলো বলবেন, কমেন্ট বক্সেই বলবেন, এবং কমেন্ট বক্স দেখে আমরা বুঝতে পারি যে এই মুহূর্তে আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি সেটা আপনাদের সঙ্গে মিলছে কিনা।
অর্থাৎ দেশের সাধারণ মানুষের সঙ্গে মিলছে কিনা। ঠিক তেমন ভাবে সোশ্যাল মিডিয়া তো দেশের জননেতারাও ফলো করেন, দেশের জননেতারাও প্রত্যেকেই সোশ্যাল হ্যান্ডেল ইউজ করেন বিভিন্ন মাধ্যমে। তো তারা কি আর এই মুহূর্তে বুঝতে পারছেন না, এবং তাই জন্যই হয়তো কোথাও গিয়ে ড্যামেজ কন্ট্রোল করার চেষ্টা করছেন মোহন ভাগবত। তিনি সামনে এসে বলছেন যে দেশের এই যে যুব সমাজ, তারা তো আমাদের দেশবিরোধী নয়, তারা বরঞ্চ আমাদের থেকেও বেশি দেশভক্ত। সম্পূর্ণ রিপোর্টের ভিত্তিতে কি মনে করেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন।